প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর গাছপালা ও প্রাণী আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতেই এই অনুষ্ঠান। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকারক প্রভাব আজ বিশ্বের অন্যতম একটি সমস্যা। বাংলাদেশের প্রধান দুর্যোগ ও পরিবেশগত বিপর্যয়গুলো হচ্ছে বন্যা, খরা, ঝড়, ঘূর্ণিঝড়, পরিবেশের অবক্ষয়, নদী ভাঙন, ভূমিধস, দাবদাহ, ঘন কুয়াশা, পোকামাকড় ও রোগব্যাধি। এই সমস্যাগুলো জলবায়ু পরিবর্তনের কারণে আরও বৃদ্ধি পায়। আমাদের আজকের বিষয় জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে। এ বিষয়ে আলোচনা করব বিসিএস-এর প্রধান নির্বাহী ডক্টর আতিক রহমানের সাথে। আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে তার কাছ থেকে বিস্তারিত জানব। তবে তার আগে চলুন দেখে আসি পরিবেশ বিজ্ঞানী ডাক্তার আনিসুজ্জামান খান এবং প্রকৃতি ও জীবন দলের জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কিছু তথ্য ও চিত্র। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই আজ জলবায়ু পরিবর্তন বিষয়টি মানুষকে ভাবিয়ে তুলছে। জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাব মোকাবেলা করার কথা অনেক বলা হলেও এই পরিবর্তন কেন হচ্ছে এবং কিভাবে আমরা এই কারণগুলো কমাতে পারি সেটা নিয়ে খুব কমই কথা হয়ে থাকে। আসলে জলবায়ু স্থির কোনো ব্যাপার নয়, এটি গতিশীল এবং প্রাকৃতিকভাবে সবসময় পরিবর্তিত হতেই থাকবে। বর্তমানে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন বলতে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে সৃষ্ট আবহাওয়ার পরিবর্তনকে বুঝিয়ে থাকেন। মানুষের বিভিন্ন অপরিকল্পিত কাজের জন্যই সারা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ত্বরান্বিত হচ্ছে। অপরিকল্পিত শিল্পায়ন, গাছপালা ও বনভূমি উজাড় করে কেটে ফেলা, কৃষিতে ব্যাপক হারে রাসায়নিক সার ব্যবহার, ব্যক্তিগত পর্যায়ে অনিয়ন্ত্রিত বিদ্যুৎ এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার, যানবাহন, ইটের ভাটা ও কলকারখানা থেকে নিঃসরিত কালো ধোঁয়া তাপমাত্রা বৃদ্ধির অন্যতম কারণ। এগুলো থেকে নানা ধরনের বিষাক্ত গ্রিনহাউস গ্যাসগুলোর নিঃসরণ বেশি পরিমাণে হচ্ছে। এই গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রা ধরে রাখতে সাহায্য করে। অতিরিক্ত পরিমাণে তাপমাত্রার বৃদ্ধির ফলে পৃথিবীর প্রাণবৈচিত্র্য তথা গোটা পরিবেশ আজ হুমকির মুখে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অন্যতম শিকার ও প্রাকৃতিকভাবেই দুর্যোগপ্রবণ একটি দেশ। বঙ্গোপসাগরের মুখে জেগে ওঠা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সবসময় প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা। বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি অবস্থানে আছে যার একদিকে সুউচ্চ হিমালয় পর্বতমালা এবং এই দেশের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে
সর্ববৃহৎ নদী প্রণালী পদ্মা, মেঘনা, যমুনা, এবং এর শেষ অংশে যেখানে মিলিত হয়েছে সেটি হচ্ছে বঙ্গোপসাগর। এর মাঝখানে সুন্দরবন এবং 720 কিলোমিটার উপকূল। প্রাকৃতিক কারণেই এই এলাকাটি অনেক দুর্যোগপ্রবণ এবং প্রায়শই আমরা দেখে থাকি ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এই দেশের উপর দিয়ে বয়ে যায়। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, সামুদ্রিক জলোচ্ছ্বাস যেন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিককালের দুটি বড় ঘূর্ণিঝড় সিডর এবং আইলা এর প্রকৃষ্ট উদাহরণ। ভয়াবহ এই ঘূর্ণিঝড়গুলো সম্পূর্ণরূপে বিধ্বস্ত করে দিয়ে যাচ্ছে উপকূলীয় জনপদ। প্রলয়ঙ্করী এই ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড হচ্ছে মানুষের বসতবাড়ি, স্কুলঘর, দোকানপাট ইত্যাদি। শত সহস্র মানুষ আর গবাদি পশুর লাশের স্তূপে পরিণত হয় একসময়কার কর্মচঞ্চল এই জনপদগুলো। তলিয়ে যায় ফসলি জমি, রাস্তাঘাট আর নিজেদের কর্মক্ষেত্র। রাস্তাঘাট বিনষ্ট হয়ে যোগাযোগ ব্যবস্থা পড়ে মুখ থুবড়ে। ঘূর্ণিঝড় পরবর্তী অবস্থা আরও করুণভাবে স্পষ্ট হয়ে ওঠে যখন দেখা দেয় তীব্র খাবার পানি ও খাদ্য সংকট। মহামারী আকারে শুরু হয় রোগব্যাধি। প্রতিযোগিতা দিয়ে চলে দেশি বিদেশি সাহায্য সহযোগিতা, চলে মানুষের ঘুরে দাঁড়ানোর সংগ্রাম। কিন্তু ঘূর্ণিঝড় পরবর্তী কয়েক মাসেই আমরা আবারও ভুলে যাই এইসব প্রাকৃতিক বিপর্যয়ের জন্যে আমরাও অনেকাংশে দায়ী। উপকূলীয় অঞ্চলে যে সুন্দরবন প্রাকৃতিক বিপর্যয়ের রক্ষা কবচ হিসেবে কাজ করে, তার গাছপালা, জীববৈচিত্র্য ধ্বংস করতে আমরা আবার মেতে উঠি। আমাদের অপরিণামদর্শী ও অবিবেচনাপ্রসূত কর্মকাণ্ডই জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ। বন্যা, খরা, নদী ভাঙন, ভূমিধস, ভূমির উর্বরতা হ্রাস, দাবদাহ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদি জলবায়ু পরিবর্তনের কুফল। বৈশ্বিকভাবে তাপমাত্রা বৃদ্ধির ফলে উত্তর মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। ফলে বাংলাদেশের মতো নিচু এলাকায় উপকূলীয় অঞ্চলগুলোতে লবণ পানির পরিমাণ বৃদ্ধি, মিঠা পানির অভাব ভয়াবহ বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে। এদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সুন্দরবন এবং এর বিশাল অমূল্য সম্পদ। এর ফলস্বরূপ গোটা সুন্দরবন এবং এর আশেপাশের জীববৈচিত্র্যও বিপন্ন হয়ে পড়ছে। সুন্দরবন ছাড়াও বাংলাদেশের অন্যান্য বনাঞ্চলও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাইরে নয়। উদ্ভিদের বংশবিস্তার ও বৃদ্ধি অনেক ক্ষেত্রেই আবহাওয়ার উপর নির্ভর করে। বৃষ্টিপাতের ধরন ও মাত্রার পরিবর্তন, তাপমাত্রার তারতম্য, মাটির উর্বরতা কমে যাওয়ায় বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং দুর্লভ উদ্ভিদগুলোর বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে।
অতিবৃষ্টি এবং অনাবৃষ্টির ফলে সৃষ্ট বন্যা এবং খরায় ফসল এবং ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফসলের বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। বিভিন্ন স্থানে নদী শুকিয়ে যাওয়ায় নাব্যতা কমে যাচ্ছে। ফলে মৎস্য সম্পদ সহ অন্যান্য জলীয় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পতিত হচ্ছে। এই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পরিবেশকে বাঁচাতে হলে আমাদের দ্রুত এই পরিবর্তনের পেছনের কারণগুলো বন্ধ বা কমিয়ে ফেলতে হবে। গাছ প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের উচিত বেশি করে গাছ লাগানো এবং সেগুলোর যত্ন নেওয়া। মনোকালচার বন্ধ করে প্রাকৃতিক বন সংরক্ষণ করা। এছাড়াও পরিবেশ বান্ধব নগরায়ন, এবং শিল্পায়নের পাশাপাশি যানবাহন ব্যবহার এবং বিদ্যুৎ উৎপাদনেও আমাদের পরিবেশ রক্ষাকে প্রাধান্য দেওয়া উচিত। উপকূলীয় জনপদে দেখা গেছে তেমনি কিছু কর্মযোগ্য, যেমন লবণ সহনশীল ফসল আবাদ, স্থানীয় জল নিষ্কাশন ও জলসেচ, কাঁকড়া চাষ, ক্লাইমেট চেঞ্জের নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে অনেক ধরনের গবেষণা হচ্ছে, বিশেষ করে যে বড় ধরনের জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে। কিন্তু আমরা উপকূলীয় এলাকায় দেখি যে প্রকৃতির বিরুদ্ধাচরণ করেই বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে অনেক বিশাল বড় আকারের বাঁধ নির্মাণ করে স্বাদু জলের যে কৃষি, মৎস্য এবং বনায়ন, সেই ধরনের কর্মপ্রকল্পে অর্থায়ন যোগানো হচ্ছে। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে কোস্টাল জোনে লোনা পানির যে পরিবেশ, তার সাথে সামঞ্জস্যশীল যে কৃষি, যে বন এবং মৎস্য, সেভাবে উন্নয়ন করা হয়। তাই শুধুমাত্র বাঁধ দিয়ে তার ভিতরে মিঠা পানির মাছ চাষ করা বা ধান চাষ করা, এটি কতটা যুক্তিযুক্ত? উঁচু ভিটায় গৃহ নির্মাণ, মিঠা পানি সংরক্ষণ, বৃষ্টির পানি সংগ্রহ, পুকুর পাড়ে মাচায় শাকসবজি চাষাবাদ ইত্যাদি আমাদের জীবনযাত্রার উন্নতির সাথে সাথে পরিবেশ রক্ষার বিষয়টিও খেয়াল রাখতে হবে। তবেই গ্রিনহাউস গ্যাস নিঃসরণের পরিমাণ কমে যাবে, পরিবেশ রক্ষা হবে এবং পৃথিবীটা হয়ে উঠবে মানুষ এবং অন্যান্য জীবের বসবাসের উপযোগী। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ দেখলাম জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আজকের অতিথি ডাক্তার আতিক রহমানের সাথে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের উপর কি কি ক্ষতিকারক প্রভাব পড়ছে? বাংলাদেশ হচ্ছে পৃথিবীর যেটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এমন একটি দেশ। আরও দু একটি দেশ, মালদ্বীপ বা ছোট ছোট আইল্যান্ড, ছোট ছোট দ্বীপ আছে দেশ, যেগুলো হয়তো বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের একটি অংশ বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, দক্ষিণাঞ্চল। তাছাড়া প্রচণ্ড একাধিক ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ। তো এই ক্ষতিগুলো আমি যদি দক্ষিণাঞ্চল থেকে ক্রমাগত উত্তরাঞ্চলে আসি, তাহলে দেখতে পাবেন আমাদের দক্ষিণাঞ্চলে সমুদ্র পানি বাড়ছে। তার কারণ হচ্ছে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে, মেরু অঞ্চলের বরফ গলছে, সেই বরফ গলা পানি সমুদ্রকে উঁচু করে দিচ্ছে। সবচেয়ে নিম্ন সমতল এলাকাগুলো সবচেয়ে আগে ডুবে যাবে, তার মধ্যে বাংলাদেশের বদ্বীপ অন্যতম। তো এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশে
সিডার, নার্গিস, আয়লা তিনটাই মহাসাইক্লোন, মেগা সাইক্লোন বলে। এগুলো প্রতি 20 বছরে একটা এই এলাকায় আসার কথা, সেটা 3টে এসছে 2 বছরের মধ্যে। এটা একটা প্রচণ্ড আলামত। এই হলো দ্বিতীয়টা। তৃতীয়টা হচ্ছে এই দুটোর সমন্বয়। সমুদ্রের পানি ভিতরে চলে এসছে, সাইক্লোন বেড়েছে, তার মানে যেই পানিটা লবণাক্ত পানি ভেতরে আসতো না আরও ভেতরে চলে আসবে এই জলোচ্ছ্বাসের ফলে। এবং তাতে একবার লবণ পানি এসে গেলে সেটা শুকিয়ে লবণাক্ততা একটা কাভার দিয়ে দেয়, তাতে এগ্রিকালচার প্রোডাক্টিভিটি আমাদের ধান ও অন্যান্য ফসলের কমে যায়। আমাদের বন্যা বেড়ে চলেছে এবং আমাদের নদী সাধারণত আগে এরকম ছিল, ভরতে 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 সেডিমেন্ট দ্বারা এটা ফ্ল্যাট হয়ে এসছে। উত্তর পশ্চিমাঞ্চল যেটা আমাদের বরীন্দ্র এলাকা, রাজশাহী এলাকা, এটা শুষ্ক এলাকা আমাদের, এটা শুষ্কায়ন বাড়বে। এই সব মিলিয়ে যে প্রচণ্ড ধাক্কাটা আসছে সেটা আসছে আমাদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতার উপরে, খাদ্য নিরাপত্তার উপরে। এ বিষয়ে বাংলাদেশে কি ধরনের গবেষণা হচ্ছে? গবেষণা অনেক হচ্ছে। বাংলাদেশ সত্যি কথা বলতে অন্যতম দরিদ্রতম দেশ, কিন্তু সেই তুলনায় বেশ কিছু গবেষণা এগিয়ে আছে, বেশ কয়েকটা গবেষণা প্রতিষ্ঠান এগিয়ে গেছে। সরকারও তার দায়িত্ব নিয়ে বেশ কতগুলো বড় বড় কাজ করেছেন। বড় যে প্রথম দিকে বড় গবেষণা হয়েছে সেটা একটা হয়েছে ভালনারেবিলিটি ইন্ডেক্স। আমরা কিভাবে ভালনারেবল, কীভাবে ক্ষতিগ্রস্ততার দিকে যাচ্ছি এবং সেটা কীভাবে মাপা হবে, সেটা নিয়ে প্রায় 10-12 বছর আগে কাজ হয়েছে। তারপরে এই ক্লাইমেট চেঞ্জ, এই জলবায়ু পরিবর্তনকে আমরা সামগ্রিক পরিকল্পনা, দেশের সামগ্রিক পরিকল্পনার ভিতরে কিভাবে নিয়ে আসা যাবে সব অর্থে। অর্থাৎ কারণ ক্লাইমেট চেঞ্জটা বহু সেক্টরে, এটার সঙ্গে আমার এনার্জি জড়িত, আমার পানি জড়িত, খাদ্য জড়িত, আমার রাস্তাঘাট চলাচল, আমার ইনফ্রাস্ট্রাকচার, সমস্ত কিছুর সঙ্গে জড়িত। আমার মনে হয় যে বিদেশে যে কটা দরিদ্র দেশ ভালো কাজ হিসেবে সুপরিচিত, বাংলাদেশ তাদের মধ্যে অন্যতম। আচ্ছা, সম্ভাব্য সমস্যার সমাধানে কি উদ্যোগ গ্রহণ করা যেতে পারে? উদ্যোগ প্রচুর প্রয়োজন, কারণ যে কথাটা বললাম যে আমাদের জলবায়ু পরিবর্তন একটা সামগ্রিক আমার যে উন্নয়ন, তার প্রতিটি পদক্ষেপে কম বেশি আঘাত হানছে। তাহলে আমাকে যে সচেতনতা সেটা প্রচণ্ডভাবে বৃদ্ধি করতে হবে। যেমন আমরা গাছপালা লাগিয়ে এক ধরনের ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারি, রাস্তা উঁচু করে কি সাইক্লোন শেল্টার তৈরি করে নিরাপত্তার জন্য এক ধরনের কাজ করতে পারি। এগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। আরেকটা হচ্ছে জ্ঞানলব্ধ ব্যাপার, সেই জন্য আমার গবেষণার প্রয়োজন। সাধারণ কৃষককে আপনার নতুন বীজ দিতে হবে, যেই বীজ এই যে তাপের উচ্চতা বাড়বে, তাপ বাড়বে, সেটার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। লবণাক্ততা বাড়বে কি আপনার শুষ্কায়ন বাড়বে, তার সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, প্রাকৃতিক সম্পদের কোন কোন উপাদান সংরক্ষণ করা গেলে জলবায়ুর ক্ষতিকারক প্রভাব কমবে? ক্ষতিকারক প্রভাব এত প্রচণ্ড যে আপনি চট করে এটাকে বাধা দিতে পারবেন না। এটাকে কোনো কোনো জায়গায় কোনো কোনো অবস্থায় একটু স্তীমিত করতে পারবেন। যেমন কারা এর জন্য দায়ী? পাশ্চাত্যের উন্নত শিল্পোন্নত দেশ, যারা গত 200 বছর ধরে শিল্পোন্নয়ন করেছে, তারাই এর জন্য প্রধানত দায়ী। অর্থাৎ এইটা যে কমাতে হবে, এটা একটা কথা বলি আমরা যে এঞ্জেল সিনারিও, বাংলাদেশের সবাই যদি কালকে ফেরেশতা হয়ে যায় এবং শ্বাস নেওয়া বন্ধ করে দেয়, তবু আমি ক্লাইমেট চেঞ্জকে থামাতে পারবো না, কারণ এটা আমরা এর জন্য দায়ী না। এটা হচ্ছে পৃথিবীর বিশ্বের একটা বিশ্বায়নের প্রভাব আমাদের উপরে পড়ছে এবং আমরা তার ভিক্টিম। তো সেই অর্থে কিন্তু কতগুলো জিনিস তার মধ্যে আমাদের করতে হবে। প্রত্যেক বাংলাদেশে, ঢাকা শহরের বা বাংলাদেশের প্রত্যেক বড় বড় বিল্ডিংয়ের নিচে যথেষ্ট অবস্থান রাখা, যেখানে আমরা বৃষ্টির পানি ধরে রাখতে পারি। আজকে ঢাকা শহরের ভূগর্ভস্থ পানি ধাই ধাই করে নিচে নেমে যাচ্ছে, কয়েক বছর পরে এখানে থাকার যোগ্য হবে না, কারণ এখানে কোনো পানি থাকবে না। 2 বাল্ব সোসাইটি, আমরা 2টো বাল্ব জ্বালিয়ে আমাদের জগৎ, আমরা হাই এনার্জি কনজিউমিং সোসাইটি না এখনো। আমরা যেটা পাশ্চাত্য দেশে বা অন্যান্য শিল্পোন্নত দেশে, যখন মিলগুলো শুরু হলো সকাল 7টায়, ধাই করে আপনার পিক উঠলো ইলেকট্রিসিটির। আমাদের সেটা হয় না, আমাদের সন্ধ্যায় যে পিক হয়, কারণ আমাদের বাতির প্রয়োজন বেশি। তো বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে কেন আমার সৌর বিদ্যুৎ থাকবে না? আরেকটা বড় সেক্টর যেটা ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে পানি। একটা কথা বলা হয় যে যত অ্যাডাপ্টেশন করতে হবে, যত খাপ খাইয়ে নেওয়ার প্রয়োজন হবে, তার প্রায় 60 থেকে 70 ভাগই হচ্ছে পানি সংক্রান্ত। বলা হয় পানির অতিমাত্রায় পানি বন্যা, অতি কম পানি খরা, ভুল সময়ে পানি
ঠিক সময় বৃষ্টি এলো না, বৃষ্টি পরে এলো, অসময় বৃষ্টি এলো, আমার ধানের ক্ষতি হলো, আমার গমের ক্ষতি হলো, আমার অন্যান্য ক্ষতি হলো। এবং রং টাইপ অফ ওয়াটার, আমার যে গুণগত পানির প্রয়োজন সেই পানি না পেয়ে আজকে দেখছি আমি আমার বুড়িগঙ্গা, শীতলক্ষা কালো পানিতে ভরে গেছে। অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম আপনার কাছে ডক্টর আতিক রহমান। আপনাকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবার সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা অব্যাহত থাকলে আগামী 2050 থেকে 2100 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা 1.4 ডিগ্রি থেকে 2.4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। বর্তমানে মেরু অঞ্চলের বরফ গলে বিশ্বব্যাপী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা প্রতি বছরে 3.1 মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী মূল দুটি গ্যাস, কার্বন ডাই অক্সাইড ও মিথেন গ্যাস। গত 100 বছরে বাংলাদেশে 39টি ছোট বড় ঘূর্ণিঝড় হয়েছে। জলবায়ু পরিবর্তন আর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য সিডর, আইলার মতো ঘূর্ণিঝড় সহ বন্যা, খরা ইত্যাদির প্রকোপ ক্রমশ বাড়তেই থাকবে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে ক্বিজ। গত পর্বের ক্বিজটি ছিল পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সাপ কোনটি? সঠিক উত্তরটি হল বাংলাদেশের গোলবাহার বা রেটিকুলেটেড পাইথন। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ শরীফুল ইসলাম, ফতুল্লা, নারায়ণগঞ্জ। আপনি দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন, অভিনন্দন আপনাকে। আইপোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় গিফট। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে বৈশ্বিক তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধির ফলে কোন প্রতিবেশ ব্যবস্থা বেশি ক্ষতিগ্রস্ত হবে? এ, প্রবাল দ্বীপ, বি, পাহাড়ি অঞ্চল। সঠিক উত্তর জানিয়ে বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6161 নম্বরে। মনে রাখবেন, যে কোনো 3টি পর্বে কেউ যদি বিজয়ী হতে পারেন তিনি পাবেন প্রকৃতি ও জীবন দলের সাথে 5 দিনের প্রকৃতি পর্যবেক্ষণের সুযোগ। এছাড়াও বাংলাদেশের জীববৈচিত্র্য ও পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের চিত্র ধারণের জন্য বা অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানাতে চিঠি লিখুন প্রযোজক প্রকৃতি ও জীবন, GPO বক্স নম্বর 964 অথবা ইমেইল করুন prokriti-ojibon@gmail.com এই ঠিকানায়। শুধু দর্শক, যদি জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া যায় তাহলেই বাঁচবে প্রকৃতি, বাঁচবো আমরা। আসুন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমিয়ে পরিবেশ বাঁচাই, সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন। এই আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।